আচ্ছা, গ্রাসরুটে সকলকে স্বাগত। একটা ছোট্ট সেশন করব ১০-১৫ মিনিটের কি ২০। অপশনাল সাবজেক্ট আ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফর্ম ফিল আপ চলছে। অপশনাল সাবজেক্ট কে কি নেবে এটা নিয়েও প্রচুর চর্চা চলছে এবং তোমাদের মনে অনেক কনফিউশন আছে। যদিও এখন ইদানিংকালে আলোচনাটা অপশনাল সাবজেক্ট কি হবে তার থেকেও বেশি হচ্ছে ফর্মটা ফিল আপ করা গেল তো। এত গন্ডগোল হচ্ছে ওয়েবসাইটে। এবং তুমি ভাবছো যে আমি অপশনাল একটা চুজ করব। আমাকে অনেকে ফোন করেছে। আমি সিলেক্ট করছি একটা, চলে আসছে আরেকটা। অপশনাল সাবজেক্টটা আমি হয়তো দিলাম সোশিওলজি, চলে এলো হয়তো সাইকোলজি। মানে এইরকম সব গন্ডগোল হচ্ছে। যাই হোক সেগুলো সর্টেড। আর হ্যাঁ, এক্সাক্টলি। তো এই সমস্যাগুলো এখন সমাধান হয়েছে বলে আশা করি। কারণ কয়েকজন ফোন করে বলেছে যে তারা ঠিকঠাক ফর্ম ফিল আপ করতে পেরেছে। ডেটও এক্সটেন্ডেড হয়েছে যেহেতু এই সমস্যাটা হয়েছিল। ১৬ তারিখ পর্যন্ত ডেট আছে। কাজেই এই সপ্তাহটা পুরোটা তোমরা পাবে। শান্ত মাথায় ফর্ম ফিল আপ করো। কিন্তু কোন সাবজেক্ট অপশনাল আমরা নেব বা আদৌ অপশনাল আমরা নেব কিনা? এই দুটো প্রশ্নই মাথার মধ্যে ঘোরাফেরা। তাহলে ১ম জিনিসটা মানে ফার্স্ট থিংস ফার্স্ট ১ম যেটা নিয়ে কনফিউশন অপশনাল আদৌ নেব কিনা? নিলে তো তবে কোন সাবজেক্ট? ঠিক আছে? এটা নিয়ে আগে একটুখানি ২-৪ কথা বলব। যে অপশনাল আদৌ আমি নেব কিনা? অনেকেই কিন্তু নেয় না। এটা বাস্তব। অনেকেই অপশনাল ছাড়া পরীক্ষা দেয়। ৪০০ নম্বরের বোঝা মাথায় কেন নেব? ওটা বাদ দিয়েই করব। তাহলে আমি আরো অনেক বেশি কনসেনট্রেট করতে পারবো মেইন পরীক্ষার দিকে। ইংরেজি বাংলার দিকে। এটা একটা চিন্তাভাবনা। আবার অনেকে কি করে অপশনাল নিল, পরীক্ষায় গেল না। পরীক্ষার হলে আর গিয়ে উঠতে পারল না। অ্যাবসেন্ট হয়ে গেল। মানে ব্যাপারটা একই দাঁড়ালো। তো এইটা আরো খারাপ। ঠিক করে নেওয়া ১ম এই দরকার। আমি দেব না, দেব না। আমি দেব বলে পরে দিলাম না, এটা আরো খারাপ। এই সিদ্ধান্তহীনতা জীবনের সব ক্ষেত্রেই বর্জনীয়। অনেকে করে হয়তো ৩-৪ মাস পড়ে মনে করল যে পারছি না, তখন ছেড়ে দিল। তো এই ৩-৪ মাস পড়াশোনাটা নষ্ট হলো। ঠিক আছে? এই ৩-৪ মাসে অন্য পড়াশোনায় মন দিতে পারত। সুতরাং ডিসাইড যেটা করতে হবে সেটা ১ম এই করতে হবে। এটা পরিষ্কার করে নেয়া দরকার। যে আমি দেব না, দেব না। অপশনাল নিয়ে বসবো না, বসবো না। যদি না হয় তো তাহলে ১ম এই না। আর হ্যাঁ হলে সেটা কিন্তু মাঝ রাস্তায় যেন না হয়। ঠিক আছে? কিন্তু আদৌ কি অপশনাল ছাড়া বসা উচিত? এইটা হচ্ছে প্রশ্ন। আমার মত হচ্ছে একেবারেই না। অপশনাল নিয়েই বসা উচিত। সোজা কথা। কারণ তুমি অপশনাল নিচ্ছ না মানে A এবং B গ্রুপ থেকে কিন্তু বেরিয়ে গেলে। তুমি ভাবছো যে A বা B গ্রুপে কজনকেই বা নেয়। সে তো C বা D গ্রুপেই বা কজনকে নেয়। এইভাবে কিন্তু চিন্তাভাবনা করাটা ভুল। আমি ভুলগুলো আগে বলি। তুমি অপশন নিজের কমিয়ে ফেলছো মানে যদি A গ্রুপে ২ জনকেও নেয়, B গ্রুপে যদি ২ জনকেও নেয়, এই ৪ জনের মধ্যে তুমিও তো থাকতে পারো। ঠিক আছে? অতএব A, B গ্রুপে বেশি নেয় না, অতএব আমি বাদ দিয়ে দিলাম। এইটা কোনো চিন্তাভাবনার পদ্ধতি হতে পারে না ১ নম্বর। ২ নম্বর তুমি ভাবছো যে আমি মেইন পরীক্ষায় প্রচন্ড কনসেনট্রেট করে পড়ে ওটা থেকে বেরিয়ে যাবো। কিন্তু এটা তোমরা ভুল করছো। ভুল করে লোকজন যে যারা শুধু C বা D এর জন্য লড়াই করে তাদের প্রতিযোগিতাটা বেশি। অনেকেই যারা শেষ পর্যন্ত অপশনাল নেয় না, তাদের সঙ্গেও কিন্তু তোমাকে লড়তে হবে। A বা B গ্রুপে কম্পিটিশনটা একটু হলেও কম। আবার দেখো যারা A বা B গ্রুপের জন্য পড়েছে অপশনাল দিয়ে যারা মানে অপশনাল নিয়ে যারা পরীক্ষা দিয়েছে, তারা A বা B গ্রুপ না পেলেও C বা D এর জন্য তারা কিন্তু বিবেচিত হয়। ঠিক আছে? তখন কিন্তু তাদের চান্স থাকে C বা D তে ইন্টারভিউতে কল পাবার। অপশনাল বাদ দিয়ে বাকিটা তখন কিন্তু তাদের হিসেব করা হয়। তারা কিন্তু হিসেবের বাইরে বেরিয়ে যায় না। এরকম বহু সময়ই হয়েছে অপশনাল নিয়ে পরীক্ষা দিয়েছে কিন্তু গ্রুপ সি এর ইন্টারভিউতে কল পেয়েছে। আবার এরকমও হয়েছে গ্রুপ এর ইন্টারভিউতে কল পেয়েছে কিন্তু পেয়েছে গ্রুপ সি এর চাকরি। এইরকমটাও কিন্তু হয়। ঠিক আছে? অর্থাৎ সবসময় অপশনাল নিয়ে পরীক্ষায় বসাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাতে তোমার অপশনাল তোমার অপশনটাকে বাড়াচ্ছে মানে তোমার চান্সটাকে বাড়াচ্ছে। এইবার কথা হচ্ছে যে এই যে ৪০০ নম্বরের বোঝা, তাহলে যারা পরিশ্রম বিমুখ তাদের এমনিতেই কিছু হবে না।
এটা হচ্ছে খুব পরিষ্কার। ঠিক আছে? তুমি ভাবছো যে আমি ৪০০ নম্বরের পরিশ্রম করব না, এতটা আমি পড়ব না। হ্যাঁ? আমি ও যতই কম্পিটিশন বেশি হোক সি বা ডি তে আমি লড়ে বেরিয়ে যাবো। ঠিক আছে? এই পরিশ্রম বিমুখতা কিন্তু কোথাও না কোথাও গিয়ে তোমাকে বিপদে ফেলবে। এখানেও ফেলতে পারে। এখানে তুমি যদি বেরিয়েও যাও, তারপর তুমি কিন্তু বিপদে পড়তে পারো। কাজেই পরিশ্রম বিমুখ হয়ে থাকাটা কিন্তু কোনো কাজের কথা না। এবার ধরো হিস্ট্রি, আমি তো হিস্ট্রি পড়াই কাজেই হিস্ট্রির কথাই বলব। হিস্ট্রি অপশনাল সাবজেক্ট হিসেবে কিরকম হতে পারে? ১ম এ অ্যাডভান্টেজটা বলি। অবশ্যই হিস্ট্রি নিয়ে পড়া মানে তুমি কিছুটা হলেও অবজেক্টিভ এও সাহায্য পাবে। এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এমন অনেক তথ্য, অনেক বিষয় তোমাকে পড়তে হবে যেটা কিন্তু অবজেক্টিভ এর জন্যও গুরুত্বপূর্ণ। এই যে ধরো আমি পাল সেনের শিল্প সংস্কৃতি পড়াচ্ছি। বড় প্রশ্ন আসে। আবার অবজেক্টিভেও অনেক প্রশ্ন আসে। তাহলে যে সাবজেক্টটা মেনেরও একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, প্রিলিরও একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ৫০ এবং ১০০, ১৫০ নম্বরের পরীক্ষা যেখানে তুমি দিচ্ছ, এমসিকিউ। তুমি যদি সেই সাবজেক্টটা অপশনালে পড়ো, নিঃসন্দেহে সেটা কিন্তু কিছুটা হেল্প করবে। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা ডেফিনিটলি একটা অ্যাডভান্টেজ। ঠিক আছে? এবং পরবর্তীকালে যদি হিস্ট্রি কেন সমস্ত সাবজেক্টই যদি ডেসক্রিপটিভ হয় যেটা শোনা গেছিল, এবছরের জন্য সেটা তো হলো না। পরের বছর কিন্তু হতেই পারে। ঠিক আছে? তখন কিন্তু হিস্ট্রি অপশনাল আরো বেশি কাজে লাগবে। কারণ মেইনটাও তখন কিন্তু ডেসক্রিপটিভ হবে। তখন হিস্ট্রি অপশনাল আরো বেশি কাজে লাগতে পারে। ঠিক আছে? এবার ২য় বক্তব্যে আসি। ধরো একজন সায়েন্স নিয়ে পড়েছে, সে কি হিস্ট্রি নেবে? এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। নেবে কি নেবে না। আমি খালি বাজারে প্রচলিত কতগুলো ভুল ধারণা ভাঙতে চাই। ১ নম্বর, আমি দেখেছি কিছু সাবজেক্ট আছে, আমি নাম করছি না। তারা মানে সেই সাবজেক্টের ছেলেমেয়েরা সবসময় এইটাই বিশ্বাস করেছে বা তাদের বিশ্বাস করানো হয়েছে যে এই সাবজেক্ট নিয়ে অপশনাল পড়লে কখনোই ভালো করা যাবে না। খুব কঠিন। ধরো কেমিস্ট্রি নিয়ে একজন স্টুডেন্ট অনার্স করেছে। সে বলবে, "না, না অপশনালে আমি কেমিস্ট্রি নেবই না। ও বিরাট সিলেবাস, বিরাট কঠিন।" তাহলে কোন দিক থেকে তার অন্য কোনো সাবজেক্ট কেমিস্ট্রি বাদ দিয়ে সহজ লাগবে? এইটা হচ্ছে প্রশ্ন। ধরো সে একটা অন্য কোনো সাবজেক্ট নিয়েছে, সোশিওলজি নিক, হিস্ট্রি নিক, অ্যানথ্রোপোলজি নিক, যাই নিক। কিছুর একটা সে নিল। তাহলে কোন অ্যাঙ্গেলে কেমিস্ট্রি থেকে এই সাবজেক্টটা সহজ হলো? সাধারণ যুক্তি কি বলে? সে তো সেই সাবজেক্টটা তো কোনোদিন পড়েইনি। ধরো সে যদি আজকে সোশিওলজি নেয় বা অ্যানথ্রোপোলজি নেয়, যেটা অনেকেই নেয়। সেই সাবজেক্টটা তো সে কোনোদিন পড়েইনি। 0 থেকে শুরু করতে হচ্ছে। তাই নয় কি? তাহলে কেন এই ধরনের মানসিকতাটার জন্ম হয়? এক হচ্ছে কিছু বাজারের ধারণা। আর ২য় হচ্ছে সে নিজের সাবজেক্টটা দেখে বুঝতে পারে সিলেবাস। কতটা ভাস্ট, কতটা শক্ত আর অন্য সাবজেক্ট দেখে সে বুঝতে পারে না। অ্যানথ্রোপোলজির সিলেবাস দেখে কি হিস্ট্রির সিলেবাস দেখে কি সোশিওলজির সিলেবাস দেখে সে বুঝতে পারে না যে সেই সাবজেক্টটা কতটা ভাস্ট বা কতটা কঠিন। অতএব সে ঝাঁপিয়ে পড়ল। ১০ জনের কথা শুনে একটা সাবজেক্ট নিয়ে নিল। তারপর দেখা গেল সেখানে সে স্ট্রাগল করতে শুরু করল। এতে কি হয়? হয় সে পরবর্তীকালে সাবজেক্টটা চেঞ্জ করে। আর না হলে অপশনাল ছেড়ে দেয়। ওই আবার শুধু সি বা ডি এর জন্য সে লড়তে থাকে। এই দুটোর কোনো একটা। তাহলে অপশনাল সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে ভয় পেয়েও লাভ নেই। শুধু মানে ৪০০ নম্বর নয়, সিলেবাস কঠিন। এই বিষয়টাই মাথা থেকে বের করতে হবে। মাথায় রেখো, পিএসসি সব সাবজেক্টেরই সিলেবাস কিন্তু মোটামুটি একটা লেভেলে রেখেছে। ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে, তাহলে আমি কোন সাবজেক্টটা নেব? তাহলে যে সাবজেক্টটা তুমি ভালোবাসো, যে সাবজেক্টটা নিয়ে তুমি সুবিধা করতে পারবে, এটা নিজেকেই বুঝতে হবে। এটা বাজারে প্রচলিত যে ধারণা, সেই ধারণার বশবর্তী হয়ে কোন লাভ নেই। খুব পরিষ্কার কথাই আমি বললাম। ঠিক আছে? তোমায় নিজেকে বুঝতে হবে যে সেই সাবজেক্ট আমার ভালো লাগে না লাগে না। সেই ফরম্যাটটা আমার পোষায় না পোষায় না। হার্দিক পান্ডিয়া সে শুধু সাদা বলের ক্রিকেট খেলে। লাল বল সে খেলে না। কারণ সে বুঝে গেছে লাল বলের ক্রিকেটে আমি পারব না। ঠিক আছে? তো এটাও ঠিক সেরকম। তোমায় বুঝতে হবে তোমারটা। তবেই কিন্তু অপশনাল সাবজেক্টের সমস্যাটার সমাধান হবে।
হিস্ট্রি যদি ভালোবাসো, পড়তে যদি ভালো লাগে তাহলে নিতে পারো। ঠিক আছে? একটা অ্যাডভান্টেজ তো বললাম মেনের প্রিলিতে খানিকটা কাজে লাগে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে সাবজেক্টটা তোমার ভালো লাগে। আমি নিজের সাবজেক্ট বলে প্রোপাগান্ডা করব না। আমি পরিষ্কার কথাই বলছি। ভালো না লাগলে নেবে না। এবার পরের আলোচনায় আসি। হিস্ট্রিতে নম্বর বেশি ওঠে না কম ওঠে? এটাও খুব ভুল প্রশ্ন। তুমি লিখতে পারলে নম্বর পাবে। কিন্তু ডেফিনিটলি ১০০ এ ৮০ পাবে না। এটা নিঃসন্দেহে বলা যায়। যেকোনো সায়েন্সের সাবজেক্টের নাম্বার তার থেকে বেশি উঠবে। কিন্তু তার জন্য সেই সাবজেক্টটা তোমাকে জানতে হবে, পড়তে হবে। তুমি ভাবলে যে ওই সাবজেক্টটা বেশি নম্বর ওঠে আমি তাই নিয়ে নিলাম। এবার সাবজেক্টটা মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। তুমি নম্বর পাবে কোনদিন? সুতরাং নম্বরের হিসেবটাও এখানে কষে লাভ নেই। এটাও কিন্তু খুব পরিষ্কার বুঝে রাখা দরকার। যে যেটা ভালো লাগছে সেটা নিয়ে পড়লে আমি কিছু তো একটা নম্বর পাবো। কিন্তু যেটা আমার ভালো লাগে না সেখানে বেশি নম্বর ওঠে, স্কোরিং এই ভেবে আমি গেলাম। তারপর দেখা গেল যে আমি ৩০% ৪০% এর বেশি পাচ্ছি না। এইটা কোন কাজের কথা নয় কিন্তু। সুতরাং খুব পরিষ্কারভাবেই কোন সাবজেক্টে কতটা নাম্বার ওঠে, কোনটা স্কোরিং, তথাকথিত স্কোরিং এই হিসেবের মধ্যে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে তুমি যদি আজকে আ ধরা যাক জুলজি নিয়ে অপশনাল নাও, সেখানে তুমি ৭০-৭৫ পেতে পারো। যেটা হিস্ট্রিতে প্রায় অসম্ভব। এটা নিঃসন্দেহে বলা যায়। সুতরাং নম্বরের হিসেবটা তোমাকে এইভাবে করতে হবে যে সেটা আমার পড়তে ভালো লাগে না, লাগে না। মানে আমি সেটা পড়ে আল্টিমেটলি নম্বর বেশি পাবার মতো জায়গায় যাব না, যাব না। সুতরাং নম্বর নিয়ে বাজারে যে আলোচনাগুলো চলে সেই আলোচনারও কিন্তু কোনো ভিত্তি নেই। এটাও আমি পরিষ্কার বলে দিলাম। তোমার কোনটা ভালো লাগে সেই অনুযায়ী তুমি সাবজেক্ট নেবে। হিস্ট্রি এই সাবজেক্টে অনেক পড়তে হয় এরকম একটা কিছু সাবজেক্টের টিচার অপপ্রচার করে। তাদের নিজেদের সাবজেক্টকে প্রমোট করতে গিয়ে। আমি সেটা কখনোই করি না। আমার অন্য সাবজেক্ট নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আমি বলবই না কথা। বলতেই পারি। অন্য ৪ টে সাবজেক্ট নিয়ে কথা কিন্তু আমি বলব না। নীতিগতভাবে বলব না। কিন্তু যেহেতু অন্যান্য কিছু সাবজেক্টের টিচাররা এরকম ধরনের অপপ্রচার করে হিস্ট্রি সম্পর্কে, হিস্ট্রির সিলেবাস প্রচুর ভাস্ট আর আমার সাবজেক্টের সিলেবাস খুব ছোট। এই বললেই হয়ে যাবে। ২ মিনিট লাগবে। ব্যাপারটা এরকম মোটেই না। পিএসসি এতটা একচোখামি মোটেই করেনি। সব সাবজেক্টের সিলেবাসের আয়তন মোটামুটি একটাই রেখেছে। কিন্তু তোমরা যদি সিলেবাসের পিডিএফটা খোলো দেখবে হয়তো একটা সাবজেক্টের সিলেবাস ৫ পাতা ধরে লেখা আছে। কোন সাবজেক্টের সিলেবাস হয়তো ১ পাতা ধরে লেখা আছে। কারণটা কি? কারণ যে সাবজেক্টের টিচার সেই সিলেবাসটা তৈরি করেছে সে হয়তো ভেতরের পয়েন্ট গুলো মানে টপিক তার সাব টপিক সবগুলো সে হয়তো দিয়েছে। আর আরেকজন হয়তো শর্টে কাজ ছেড়ে চলে গেছে। সেইজন্য তোমার মনে হচ্ছে যে একটা সাবজেক্টের সিলেবাস ১ পাতা মানে সিলেবাস কম। আর একটা সাবজেক্টের সিলেবাস ৫ পাতা মানে তার সিলেবাসটা বেশি। এটা কিন্তু একেবারেই সেটা না। ক্লিয়ার? অপশনালে কোন সাবজেক্টের সিলেবাস কিন্তু ছোট বলে কিছু হয় না। ৪০০ নম্বর মানেটা কিন্তু ইয়ার্কি না। এটা বুঝে নেওয়া দরকার। এমনি তো ৪০০ নম্বর হয় না। সুতরাং পড়তে সব সাবজেক্টেই হয়। হিস্ট্রিতেও পড়তে হবে। এবং ইন্ডিয়ান হিস্ট্রি পুরোটা রাইট ফ্রম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন টু নেহেরু এরা 1964 পড়তে হয়। আর ওয়ার্ল্ড হিস্ট্রি পড়তে হয় মোটামুটি আমেরিকান স্বাধীনতার যুদ্ধ, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ফরাসি বিপ্লব মানে এন্ড অফ 18th সেঞ্চুরি সেখান থেকে পড়তে হয় 1990 মানে সোভিয়েত রাশিয়ার পতন। এই যে সোভিয়েত রাশিয়ার এখন আর নেই। শুধু রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট এসেছেন পুতিন। ঠিক আছে? সেই তার আগে সোভিয়েত রাশিয়া ছিল। সেই সোভিয়েত রাশিয়ার পতন পর্যন্ত মোটামুটি একটা ২০০ বছরের ইতিহাস পড়তে হয়। এইটাই একটু অনেকের কঠিন লাগে কারণ ওয়ার্ল্ড হিস্ট্রি তো আমরা সেইভাবে পড়ি না। কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি যেহেতু আমাদের চেনা পরিসর কিছুটা তো সহজ বলে কারোর হয়তো মনে হয়। ব্যাপারটা অনেকটা গ্রিপে হয়তো থাকে। ক্লিয়ার? এবার আমি যদি একটা রাফ আইডিয়া দিই, ধরো একেকটা পেপার থেকে কটা করে টপিক পড়তে হবে। প্রত্যেকটা পেপারকে ২০০ নম্বরকে ১০০ করে ভাগ করা হয়। এনশিয়েন্ট ইন্ডিয়া ১০০ নম্বর, মিডিভাল ইন্ডিয়া ১০০ নম্বর হলো ফার্স্ট পেপার ২০০ নম্বর। মডার্ন ইন্ডিয়া ১০০ নম্বর, মডার্ন ওয়ার্ল্ড ১০০ নম্বর। ১০০ হলো ২০০ পেপার, আরেকটা পেপার সেকেন্ড পেপার। ঠিক আছে? প্রত্যেকটা সেকশন থেকে মোটামুটি ভাবে অন্তত ২০ টা করে টপিক পড়তে হবে মানে ৮০ টা এটা মিনিমাম। ক্লিয়ার? এবার শেষ প্রশ্নটা হলো কতদিন সময় লাগে? ১০ টা সাবজেক্টের সঙ্গে পড়ছো, শুধু তো অপশনাল পড়ছো না। সুতরাং মোটামুটি পরিষ্কার করে নেওয়া ভালো এখানে কোনো ক্র্যাশ কোর্স বলে কিছু হয় না।
অন্তত ১.৫ বছর সময় লাগে পুরো জিনিসটাকে গ্রিপ করতে। যদি রেগুলার পড়ো, সপ্তাহে ৭ দিন তো পড়তে পারবে না। অন্যান্য সাবজেক্ট আছে, অন্যান্য পরীক্ষা আছে। ইভেন পেসে পড়লে ১.৫ বছর হচ্ছে মিনিমাম। ঠিকঠাকভাবে বলতে গেলে ২ বছর সময় লাগে অপশনালকে গ্রিপে আনতে। কিন্তু আমরা তো তা বলে ২ বছর ধরে ক্লাস নিতে পারব না। কিন্তু আমাদের ক্লাস আমি অন্তত মনে করি, আমি অন্তত এটা সবাইকে বলি, আমাকে যদি কেউ পড়াতে বলে, আমাকে যদি এখানে পড়াতে হয় গ্রাসরুটে, আমি অন্তত ১.৫ বছর সময় তো নেবই। সুতরাং সামনের যে WBCS টা হতে চলেছে মার্চ মাসে, যদি মার্চ মাসে হয় তাহলে তার অপশনাল হবে সেপ্টেম্বর মাসে। মেইন হবে সেপ্টেম্বর মাসে। মানে হাতে আমার সময় রয়েছে ১০ মাস, ৯ মাস। ৯ মাসে আমি ডেফিনিটলি অপশনাল শেষ করতে পারব। আমি যদি এখন পড়াতে শুরু করি পরের বছর থেকে, জানুয়ারি থেকে, তাহলে সেটা গিয়ে শেষ হবে কিন্তু ২৭ এর মিডলে, মানে পরের বছরের WBCS যখন হবে ততদিনে তোমরা রেডি হবে। অর্থাৎ খুব পরিষ্কার কথা হলো আমার, যে বছর অপশনাল পরীক্ষা নিয়ে পরীক্ষা দিচ্ছ, পড়াশোনাটা তার অনেক আগে থেকে শুরু করতে হয়। মানে নোটিফিকেশন ধরো এই সবে বেরিয়েছে। মোটামুটি নোটিফিকেশন থেকে মেইন পরীক্ষা ১০ মাস থেকে ১ বছর সময় নেয়। এই ১০ মাসই ধরো মোটামুটি নেয়। ঠিক আছে? এটা নরমাল টাইম বলছি। এবার কোন কারণে অ্যাবনরমালি বেড়ে গেল আলাদা। যেটা হয়েছে অনেক সময়। সেটা না হলে ১০ মাসে কোন সাবজেক্টেরই কিন্তু অপশনাল শেষ করা যায় না। আবার বলছি, শুধু অপশনাল পড়লে শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের তো আরো ১০ টা সাবজেক্ট পড়তে হবে তার সাথে। শুধু অপশনাল পড়লে তো আর তোমার দিন কাটবে না। তাহলে এই হচ্ছে সোজা কথা। এবার শক্ত সহজের বিষয়টা তো আপেক্ষিক। যার ভালো লাগবে তার সহজ লাগবে। যার ভালো লাগবে না তার কাছে কঠিন লাগবে। ক্লিয়ার? এই হচ্ছে আমার খুব প্রাইমারি বক্তব্য। আমি খুব বিরাট করে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে রাজি নয়। বেসিক জিনিস, সহজ করেই বললাম। জিনিসটা এইটুকুই, এর বেশি কিন্তু কিছু না। বাকিটা হচ্ছে এবার নিজেকে পড়তে হবে। সে তুমি যে সাবজেক্ট। কিন্তু আমরা কি করি, অপশনাল সাবজেক্ট কি নেব সেটা নিয়ে প্রচুর চর্চা করি। তারপর সাবজেক্টটা নিয়ে ফেলার পর আর পড়ি না। তারপর পরীক্ষায় যে অ্যাবসেন্ট হই, এটা খুব খারাপ দিক। ক্লিয়ার? তাহলে আমার পার্ট থেকে আমি এইটুকুই বলব। এর বেশি আর আমার বলার কিছু নাই। যদি কারো প্রশ্ন করার থাকে করো। সেইটাতে আমি ডেফিনিটলি উত্তর দেব। কারো যদি কোন প্রশ্ন করার থাকে করে ফেলো। অপশনালি অনলাইন বা যারা আজকে সামনে বসে রয়েছে, তাদের যদি কোন প্রশ্ন থাকে, বেশ। মনে হচ্ছে কারোর কোন হ্যাঁ, প্রশ্ন করে নাও। যদি কারোর কোন কিছু বলার থাকে। লাস্ট আরেকটা কথা বলি, কতটা লিখতে হবে। ইতিহাস মানে মহাভারত লিখতে বসতে হবে একেবারেই নয়। ২০০ নম্বরের পরীক্ষা ৩ ঘন্টায় দেবে। প্রশ্নের নম্বর ১০, ২০, ৩০, ৪০, ৪ রকমের প্রশ্ন হয়। দুটো পেপার মেলালে। তার মধ্যে ১০ নম্বরের প্রশ্নটা কেবলমাত্র পেপার 1 এ হয়। শর্ট নোট যেটাকে আমরা বলি। এখানে এই নম্বরগুলো দেখে কিন্তু মিসগাইডেড হওয়ার কোনো জায়গা নেই। ইতিহাস মানে মহাভারত লেখার কোনো জায়গা নেই। কারণ সময়টা অল্প। চাইলেও তুমি লিখতে পারবে না। সুতরাং ১০ নম্বরের প্রশ্ন মানে ২০০ শব্দ। এবার তুমি গুণ করতে, করতে এগোও। ২০ মানে খুব বেশি হলে ৪০০, ৪৫০, ৩০ হলে, খুব বেশি হলে ৬৪০, হলে ৮০০ লেখা যায় না, শেষ হয়। কিন্তু ঠিক আছে, ধরো ৮০০ ই একটা টার্গেট রাখো। শব্দ আরকি। ৮০০ বলতে শব্দ। এই হচ্ছে মোটামুটি মাপ। অর্থাৎ খুব মেপে টু দি পয়েন্ট উত্তর লিখতে হয়। বেশি লেখার এখানে কোনো স্কোপ নেই। ৩ ঘন্টা তুমি ইতিহাসে যা লিখবে, অন্য সাবজেক্টে তো তোমার লেখার পরিমাণটা তো ৩ ঘন্টায় বাড়বে না রে বাবা। সুতরাং এখানে প্রচুর কিছু লিখতে হয়, ব্যাপারটা এরকম নেই। মানে লেখার স্কোপটাই তো নেই। লিখতে তো সে তো মনে করলে লেখাই যায়। যেকোনো সাবজেক্টেই পাতার পর পাতা লেখা যায়। তোমায় যদি ১০ ঘন্টা সময় দেয় পরীক্ষার জন্য, তাহলে সব সাবজেক্টেই তুমি ১০ ঘন্টা ধরেই লিখবে। তাই নয় কি? এই হলো খুব মানে বেসিক জিনিস। এবার এগুলো মাথায় রেখে হিসেব করো এবার। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, এখনো সময় আছে। এডিটও করা যাবে চাইলে পরে। যে কথাগুলো বললাম মাথায় রেখে সেগুলো হিসেব করো এবং নিজের সিদ্ধান্ত নিজে নাও। ১০ জনকে জিজ্ঞেস করে এখানে কিন্তু কোনো লাভ নেই। আমরা আমাদের মতো করে বলে দিতে পারি, আমি আমার সাবজেক্টে প্রচার করব। কি হবে তাতে? তোমার কাজটা কি তাতে উদ্ধার হবে? এইটা হচ্ছে সহজ হিসেব। আমি আমার সাবজেক্ট ফুলিয়ে ফাঁপিয়ে দারুণ কিছু বলে দিলাম। তোমার ভালো লাগে কি? তোমার কি জিনিসটা ব্যাটে বলে হয়? তুমি রাহুল দ্রাবিড়ের মতন ভালো টেস্ট ক্রিকেটার? নাকি তুমি হার্দিক পান্ডিয়ার মতো সাদা বলের ক্রিকেটার? এটা তোমাকে বুঝতে হবে। কিন্তু এটা টেস্ট ম্যাচ। এটুকু বলে দিই, যে সাবজেক্টই নাও। এখানে কিন্তু টি-২০ খেলে খেলে কিন্তু তুমি পার পাবে না। অতএব সেইভাবে কিন্তু ভাবতে হবে। চলো এইটুকুই আজকের মতো। আবার পরে এটা নিয়ে আমরা কোনো সেশন করতেই পারি। আ অপশনাল এর, যদি তোমাদের কোনো প্রয়োজন হয় বা কোনো যদি প্রশ্ন থাকে
তোমরা করো বা তোমরা তোমাদের গ্রুপেও রাখতে পারো, সেটা আমি নিলয় স্যারের কাছ থেকে জেনে নেব যদি কোনো কনফিউশন থাকে, বা আমার ফোন নাম্বার নিলয়বাবু দিয়ে দিতে পারেন যদি মনে করেন। ফোন করে আমায় জিজ্ঞেস করবে যে কি ব্যাপার? যদি কোনো এমন প্রশ্ন থাকে যেটা এক্ষুনি মাথায় আসছে না, পরে মাথায় এলো। ঠিক আছে? চলো। হ্যাঁ, গ্রুপে দরকার হলে জয়েন করিয়ে দেব। একদম, একদম। ঠিক আছে? চলো তাহলে এই সেশনটা এখানেই শেষ করছি। ভালো থেকো।